কোনো মেয়ে হিজাব পরলো বা কোনো মেয়ে ওড়না নিল না এটা তার ব্যক্তি স্বাধীনতার বিষয়। কিন্তু আমরা কি করছি, কোনো একটা ইভটিজিং বা কোনো একটা হেনস্থাকারীর বিরুদ্ধে আমরা যখন একটু প্রতিবাদ হয়ে দাঁড়াই তখন কথা উঠে কি এই নারী তো চরিত্রহীন, এই নারী তো অশ্লীলভাবে চলাফেরা করে, এই জন্যই এই মেয়ের সাথে এই সমস্যাটা হয়েছে। এটা কোনো ব্যাপার না। আসলে এটা কি আদৌ আমাদের মানে যৌক্তিক কারণ যে নারী ওড়না পরে না এই জন্য নারী ধর্ষিত হয়েছে, নারী ওড়না নেয় না এই জন্য নারী পথে ঘাটে ইফটিজিং হয়েছে? হ্যাঁ, আমরা দেখি বোরকা পরে হিজাব পরে নারীরা পথে ঘাটে ইফটিজিং হয়, ধর্ষণ হয়, তাহলে সেই ক্ষেত্রে কেউ কোনো আওয়াজ তুলছে না। অথচ সব সমস্যাটা আমাদের মানে সেই ভিকটিমটা কি হচ্ছে, আমরা নারীরাই হচ্ছি। আমরা এই সমস্যার সমাধানটা চাই, মানে সমাজের দৃষ্টিভঙ্গি বা আমাদের সমাজের বিচার ব্যবস্থার পরিবর্তনটা আসলে আনতে চাই। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, সারা দেশেই হচ্ছে এই ধরনের ঘটনা তো ঘটেই। এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা না, এবং এটা এমন না যে এটা 1 বছর ধরে হচ্ছে। এটা তো আমাদের এখানে দিনের পর দিন, বছরের পর বছর ধরে আমরা দেখেছি যে যৌন নিপীড়ন, নারীর প্রতি সহিংসতা, এগুলো তো বছরের পর বছর দিয়ে হচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে রাষ্ট্র এই ঘটনাগুলোকে কীভাবে দেখবে। রাষ্ট্র যদি এই ঘটনাগুলোকে আমলে নেয়, এই যে প্রশাসনিক ব্যবস্থা নেয়, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে, তাহলে কিন্তু এগুলো কমে যায়। কিন্তু ওই জিনিসগুলোই আমরা রাষ্ট্রকে বলতে চাই যে আপনারা আইনগতভাবে যে ব্যবস্থা নেওয়ার, আমার যে সাংবিধানিক অধিকার, আমার যে আইনগত অধিকার, সেই জিনিসটা নিশ্চিত করতে, তাহলে এই জিনিসগুলো কমে আসবে। আচ্ছা, হিজাব যদি চয়েস হয় ওড়না কেন না, এটা একদম সিম্বলিক, ঠিক আছে? হলে কি আপনি অন্যায়টাকে ন্যায় বলবেন না? আপনার সংবিধানকে পায়ে মারিয়ে আপনি কি কোনো কিছু করবেন? সংবিধানে কি লেখা আছে যে আপনি ওড়না না পড়লে আপনাকে গালি দিব রাস্তাঘাটে গিয়ে? লেখা আছে? তাহলে কেন দিবেন? আগে সংবিধান পরিবর্তন করুন। হ্যাঁ, ঠিক আছে, সংবিধানে আমি লিখছি ওড়না না পড়লে আপনাদেরকে মাইক দেওয়া হবে, মুখে কালি দেওয়া হবে, তাহলে ঠিক আছে। কারা না, অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় যে এক তো পুরুষতান্ত্রিক সমাজ, তার উপরে বিভিন্ন কুসংস্কার নারীকে নিয়ে, যে নারী এটা করতে পারবে না, ওটা করতে পারবে না। কিছু মানুষ তো এগুলা মানে এই দুইটা মিলায় এমন একটা শক্তি পায়, তখন দেখা যাচ্ছে তারাই আসলে এগুলো করে, অশিক্ষিত, মূর্খ, যারা অন্যের মতামতকে মূল্যায়ন করে না, অন্যের মতামতকে শ্রদ্ধা করে না, শুধু মনে করে ও নিজে ঠিক আর কেউ ঠিক না, সম্পূর্ণভাবে অস্বীকার করছে। এবং সেই যে ভূমিকার যে স্বীকৃতি, সেই স্বীকৃতিও রাষ্ট্র দিতে চাইছে না। সে জায়গা থেকে আমাদের মনে হচ্ছে যত ধর্ষণের ঘটনা, নিপীড়নের ঘটনা, সেগুলোর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার ছিল, কিন্তু সরকার সেই বিষয়ে সম্পূর্ণ রকম উদাসীন ভূমিকা পালন করছে। সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে নারীরা যদি দেশের জন্য বুক চিতিয়ে দাঁড়াতে পারে, তেমনি নারীদের যে অধিকার, সেই অধিকার রক্ষার জন্যও কিন্তু নারীরা বুক চিতিয়ে দাঁড়াতে জানে। কিন্তু নারীরা যদি দাঁড়ায়, তাহলে কিন্তু এই সরকার কিংবা যারা এই ধরনের নারী নিপীড়নের ঘটনা প্রত্যেক মুহূর্তে করে যাচ্ছেন, তাদের কারোরই অস্তিত্ব আসলে এখানে থাকবে না। কে বলেছে? আমি এই কথা কোথাও শুনিনি যে সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে। সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করতে পারলে জুলাই গণ অভ্যুত্থানের যেই বাবা শহীদ হয়েছেন, সেই বাবার কন্যা ধর্ষণের শিকার হওয়ার পর 23 দিনের মাথায় বিচার না পেয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। এইটা কি স্বাধীনতা? মানে যার বাবা জীবন দিল, তার মেয়ের এই বাংলাদেশ, তার মেয়ের জন্য এই বাংলাদেশ রেখে যাওয়ার জন্য তো সে জীবন দেয় নাই। তাহলে এই স্বাধীনতার জন্য তো আমরা কথা বলি নাই। এই স্বয়ং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাস্তাতে তো একজন নারীকে পোশাকের কটূক্তির শিকার হতে হয়েছে, এবং সেই ছেলেকে থানা থেকে ছাড়িয়ে এনে ফুলের মালা বরণ করে নিয়ে হই হই করতে করতে নিয়ে যাওয়া হচ্ছে। এটা কি স্বাধীনতা? আলটিমেটলি এটা তো স্বাধীনতা, এটা তো কখনো মানুষের স্বাধীনতা হতে পারে না। সে আসিয়া নামের একটা শিশু, 8 বছর 10 বছর বয়স যে মেয়েটা, সেই মেয়েটা ধর্ষণের শিকার হয়ে মেডিকেলের বেডে ধুকরে ধুকরে মরে গেল। এইটা স্বাধীনতা? এই স্বাধীনতার কথা যারা বলে, তারা আসলে এই ধরনের বাংলাদেশ চায়, এবং তাদের বিরুদ্ধে কথা বলার জন্যই আজকে আমাদের এই অবস্থা। মারা হয়েছে, লাঠিপেটা করা হয়েছে, এবং আমাদের তরুণেরা করেছে, আমাদের যুবকেরা করেছে। আমাদের কাছে লজ্জা লাগে যে আমাদের এই তরুণেরাই তো আমাদের প্রত্যেকটা গণ আন্দোলনে আমাদের নারীদেরকে রক্ষা করেছে। সেটা আমাদের স্বাধীনতা সংগ্রামের কথা বলি, সেটা আমাদের সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থানে বলি। আমি যখন জুলাই গণঅভ্যুত্থানে গিয়েছিলাম রাস্তায় হাঁটতে, আমি তো আনসেফ ফিল করিনি, কিন্তু আমি এখন আনসেফ ফিল করি। অর্থাৎ এইরকম একটা যে পরিস্থিতি তৈরি হলো, সেই ক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকাটা আমরা মনে করি অনেক বেশি গুরুত্বপূর্ণ। নারীকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে দেখা, এবং নারীকে ভোগ্য পণ্য হিসেবে দেখা, এবং নারীকে যাচ্ছাতা হিসেবে উপস্থাপন করার যে সংস্কৃতি, রাজনীতি, সেটা থেকে বেরিয়ে আসতে হবে। ফলে এটা শুধু ওড়নার প্রশ্ন নয়, এটা হচ্ছে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের প্রশ্ন। সেই গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিতই হবে না যদি নারীদের এই গণতান্ত্রিক মূল্যবোধ যে জায়গাগুলো, সেগুলো সুনিশ্চিত করা না যায়। আপনি কেমন পোশাক পরবেন সেটা কি আপনি নির্ধারণ করবেন নাকি রাষ্ট্র নির্ধারণ করবে? নিশ্চয়ই একজন নাগরিক তিনিই নির্ধারণ করবেন। এটা কোনো বোর্ড বসিয়ে করুন, আপনি আজকে কি পরে বেরোবেন, এটা কোনো বোর্ড বসিয়ে ঠিক হবে না। এটা আপনার চয়েস, আপনার রুচি। এবং প্রত্যেকটি দেশেরই পোশাকেরও তো একটা ইতিহাস আছে, যে পোশাক কীভাবে করে গড়ে ওঠে।
তাহলে প্রত্যেকটা দেশের তার আবহাওয়া, তার যে বৈচিত্র্য, সেগুলোর প্রেক্ষিতে তার পোশাক ঠিক হয়। অর্থাৎ এখানে আমাদের শাড়ি পরে, পশ্চিমে কি শাড়ি পরে, তাহলে সেখানকার সংস্কৃতি তো তা না। তাহলে এখানকার নারীদের সালোয়ার কামিজ পরা, তার শাড়ি পরা, তার বিভিন্ন ধরনের পোশাক এখানে প্রচলিত রয়েছে। ফলে সেই জায়গা থেকে আমরা দেখি যে নারীদেরকে চাপিয়ে দেওয়া না, তার রুচি, তার সংস্কৃতি, সেই জায়গাটাতে অনেক বেশি গুরুত্ব দেওয়া দরকার। রাষ্ট্রের ভূমিকাটা হচ্ছে সেই জায়গায় একজন নাগরিকের যে গণতান্ত্রিক অধিকার এবং তার মত প্রকাশের অধিকার, তার মত প্রকাশের স্বাধীনতা, সেইটা সুনিশ্চিত করা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব। আচ্ছা, আপু নারীদেরকে সবচেয়ে কারণ না আমার চয়েস এই ধরনের নামে যখন আমরা পোশাক, এই ধরনের নামে যখন আমরা ইভেন্ট খুলছি, আজকে যখন একটা সমাবেশ করার চেষ্টা করছি, তখন দেখবেন যে ওড়না নিয়ে গোটা সোসাইটির, মেয়েদের পোশাক নিয়ে গোটা সোসাইটির আসলে দৃষ্টিভঙ্গি কী, সেইটাকে আসলে খুব ভালো করে বোঝা দরকার এবং সেটার বিপক্ষে আসলে একটা প্রতিরোধের শক্তি গড়ে তোলা দরকার। আমরা গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা যদি গণ অভ্যুত্থানের দিকে তাকাই, তাহলে গণ অভ্যুত্থানে আমরা দেখব সমস্ত ধরনের মেয়েরাই আসলে এই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিল। যারা হিজাব পরেন, যারা বোরকা পরেন, যারা ওড়না পরেন কিংবা ওড়না পরেন না, তাদের প্রত্যেকেরই সমান কন্ট্রিবিউশন আসলে এই গণ অভ্যুত্থানে একটা অগ্রণী ভূমিকা পালন করেছিল মেয়েরা। কিন্তু গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা কি দেখলাম? গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা দেখলাম সেই মেয়েদের যে যথাযথ প্রাপ্য সম্মান, স্বীকৃতিটুকু সেটা রাষ্ট্র দেয়নি। পাশাপাশি আমরা দেখলাম দেশের বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন জায়গায়, স্বয়ং এই শাহবাগের রাস্তাতেই মেয়েদেরকে পোশাকের কারণে কটূক্তি শিকার হতে হয়েছে। এবং যারা এই কটূক্তি করেছে, যারা এই ধরনের অন্যায় করেছে, তাদেরকে আবার একদল মানুষকে থানা থেকে ছাড়িয়ে এনেছে ফুলের মালা বরণ করে নিয়ে। তার মানে এই যে নিপীড়ককারীদের, কটূক্তিকারীদের, ইফটিজিং যারা করছে, তাদেরকে যে ফুলের মালা বরণ করে, ফুলের মালা গলায় দিয়ে হৈ হৈ করে নাচা যায়, এই দৃষ্টান্ত বাংলাদেশে তৈরি হচ্ছে। এইরকম বাংলাদেশ আমরা কখনোই কোনো কালেই আসলে প্রত্যাশা করিনি। আমরা যদি বিশ্ববিদ্যালয়গুলোতে দেখি, আমরা দেখব যে এই বিশ্ববিদ্যালয়গুলোতে সবসময় মেয়েরা সামনের সারিতে থেকে লড়াই সংগ্রাম করেছে, সারা দেশের নারী সমাজকে পথ দেখিয়েছে। সেই বিশ্ববিদ্যালয়গুলোতে আজকে যখন নির্বাচন অনুষ্ঠিত হলো, ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো, সেইখানেও কিন্তু আমাদের মেয়েদের অংশগ্রহণ অত্যন্ত কম। কারণ কি হিসেবে? কারণ সেইখানকার মেয়েরা কারণ হিসেবে উল্লেখ করেছেন, যে সকল মেয়েরা সামনে এসে দায়িত্ব পালন করতে চায়, যে সকল মেয়েরা সামনে এসে কাজ করতে চায়, তাদের প্রত্যেককে আসলে অনলাইনে ভয়ঙ্করভাবে সাইবার বুলিংয়ের হেনস্থার শিকার হতে হয়। আপনারা সাম্প্রতিক সময় দেখবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকার নামে জামাতের একজন নেতা মামলা করেছেন। শুধু মামলা করে ক্ষান্ত হননি, জামাত তার সাংগঠনিক যে পরিকল্পনা, সেই পরিকল্পনা মাফিক অনলাইনে ইভেন্ট খুলে তাকে নানা রকমভাবে বডি শেমিং করা থেকে শুরু করে, পোশাক থেকে শুরু করে ভয়ঙ্কর নোংরা আক্রমণ করে চলেছেন। বাংলাদেশের একজন প্রথম সারির নাগরিক, যিনি কিনা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অধ্যাপিকা, উনি যখন এই ধরনের আক্রমণ থেকে রেহাই পান না, তখন আমাদের এই দেশের সাধারণ আম নারী জনতা যারা রয়েছেন, তারা কতটা ভয়াবহ এবং প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে, সেটা বুঝতে আসলে আমাদের একদমই দ্বিধাবোধ হয় না, আমাদের একদমই সংশয় হয় না। সেই জায়গা থেকে আমরা বলতে চাই, এই সমস্ত মৌলবাদী এবং সাম্প্রদায়িক যে দৃষ্টিভঙ্গি, নারীদেরকে আক্রমণ করবার যে দৃষ্টিভঙ্গি, নারীদেরকে হেনস্থা করার যে দৃষ্টিভঙ্গি, সেই জায়গায় একটা দুর্বার প্রতিরোধ গড়ে তোলা দরকার। সেই জায়গায় মেয়েরা এবং নারীরা সবসময় সামনের সারিতে থেকে যেভাবে দেশের জন্য বুক চিটিয়ে দাঁড়িয়েছে, তেমনি করে নিজের অধিকারের জন্য বুক চিটিয়ে দাঁড়াবে, সেটাই আমরা প্রত্যাশা করছি। ধন্যবাদ। সেই রাষ্ট্রটা গণতান্ত্রিক কিনা সেইটা খুব বেশি পরিমাপ করা সম্ভব হয় সেই রাষ্ট্রের নাগরিক, সেই একটা অর্ধেক জনগোষ্ঠী যে নারী, তার নারীর অবস্থানটা কোথায় আছে, নারী সম্পর্কিত দৃষ্টিভঙ্গিটা কি, রাষ্ট্র কিভাবে করে নারীকে দেখছে, সেটার উপরে নির্ভর করে যে নারী একটা রাষ্ট্র কি গণতান্ত্রিক নাকি অগণতান্ত্রিক অবস্থায় আছে, সে কি সভ্য নাকি অসভ্য অবস্থায় আছে। তাহলে এটা দিয়ে পরিমাপ করা যায়। আমরা দেখি যে আমরা বারে বারে আমাদের নারীদের অংশগ্রহণ প্রত্যেকটি ক্ষেত্রে অনবদ্য, অনন্য ভূমিকা পালন করেছে প্রত্যেকটি গণ আন্দোলনে আমাদের নারীরা। মানে সেই জায়গা থেকে আমরা দেখি যে কিন্তু নারীদের প্রত্যেকটি গণ অভ্যুত্থানের পরে বা গণ আন্দোলনের পরে আমরা দেখেছি বারে বারে আমাদের নারীদের উপর নেমে এসেছে অনেক বড় আক্রমণ।